সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা কোরিয়ান সাসপেন্স থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য বিস্ট। তবে জেনারেলি এই সিনেমার ক্যাটাগরিটা হবে হচ্ছে ডার্কেস্ট কোরিয়ান থ্রিলার। আর এই সিনেমাতে আমরা দেখবো জীবনে বড় হতে হলে অবশ্যই কম্পিটিশন করতে হবে, কিন্তু যে কোনো ভাবে জেতায় যদি একটা মানুষের মেইন লক্ষ্য হয়, মানে সে যদি নিজের ইমেজের কথা চিন্তা না করে, সে যদি তাকে প্রতিপক্ষকে বেআইনি ভাবে ঠকিয়েও জেতার চিন্তা করে, তাহলে সেই যে একটা মানুষকে কতখানি শান্তি দিতে পারে বা অশান্তি দিতে পারে, সেই থিমটা নিয়ে মূলত এই সিনেমাটি। তো যাই হোক, এই সিনেমাটির প্রথম 30 মিনিটের কাহিনী একটু স্লো, তবে এরপর তুমি এই সিনেমার মূল কাহিনীতে ঢুকে যাবে। আর পার্সোনালি একটা কথা আমাকে বলতেই হচ্ছে, কোরিয়ানরা একেবারে ফালতু সিনেমা বানায় না। ওদের সিনেমা আমি আজ পর্যন্ত যতগুলো এক্সপ্লেন করেছি, কোনোটাই আমার খুব বেশি খারাপ লাগেনি আর কি। তো এই সিনেমাটা একটা অন্য ধরনের সিনেমা, এবং এই সিনেমারও যে ক্যারেক্টার গুলো থাকবে সেগুলো মোটামুটি তোমার মনে জায়গা করে নেবে। তো কথা না বেড়ে চলো আমরা মূল সিনেমায় যাই। তো এবার চলো আমরা মূল সিনেমার কাহিনীতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা শহর থেকে অনেক দূরে নির্জন রাস্তায় দুজন মানুষকে গাড়ি নিয়ে যেতে দেখি। তারা দুজন মুখে মাস্ক পরেছিল, আর তারা করে কি একটা জায়গায় গাড়ি থামিয়ে একটা লোককে বের করে আনে। আর তাদের মধ্যে থেকে একজন একটা মহিলার ছবি দেখিয়ে বলে ওর নাম হচ্ছে ম্যাডোনা, আর বাঁচতে চাইলে এই মহিলার কাছ থেকে অবশ্যই দূরে থাকবে। তো ওই দুজন লোক করে কি ওই লোকটাকে মারে না, গাড়ি নিয়ে ফিরে আসে। তো এখানে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জং, যে সিনিয়র লেভেলের একটা গোয়েন্দা, মানে সিআইডি, আর আরেকজন হচ্ছে ক্যাং, আর সে হচ্ছে জং এর অ্যাসিস্ট্যান্ট। আর এর পরদিন আমরা দেখি জং ম্যাডোনার সাথে দেখা করে এবং সে একটা বার চালায়। আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এই ম্যাডোনা মূলত, মানে যে মহিলাটি বার চালায়, সে মূলত পুলিশের ইনফরমার। আর জ্যাং একটু আগে যাকে মেরে এলো, মানে বললো যে ম্যাডোনা থেকে দূরে থাকবি, সে মূলত করেছিল কি ম্যাডোনাকে অনেক মেরেছিল, মানে ওর কাছে চান্দাবাজি করেছিল। আর এর জন্য জং বুঝিয়ে দিয়ে আসলো যে ম্যাডোনার সাথে আমরা আছি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই জং কিন্তু তার ডিপার্টমেন্টে খুবই সম্মানিত একজন গোয়েন্দা, এবং জং এর কাজ করার নিয়ম একটু ভয়ঙ্কর, তবে সে অনেক এক্সপার্ট। তো এরকম একটা সময় সে কাজের জন্য শহরের বাইরে যায়, আর সেখানে সে তার ডিপার্টমেন্টের সিনিয়র ডিটেকটিভ হ্যাং এর সাথে দেখা করে। তো আমরা জানতে পারি ডিটেকটিভ হ্যাং এবং তার টিম 20 দিন ধরে একটা কেসের উপর কাজ করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, তারা কোনো প্রমাণই খুঁজে পাচ্ছে না। আর এই কেসটা হচ্ছে মূলত একটা স্কুলের মেয়ে যার বয়স হচ্ছে 17 বছর, আর তার নাম হচ্ছে কিম। তাকে 20 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আজকে জেলের একটা মেয়ের কাটা হাত পেয়েছে, তো তাই পুলিশের ধারণা কেউ হয়তো কিমকে মেরে তার লাশ টুকরো টুকরো করে এখানে ফেলেছে। তো সেই হিসেবে সবাই এসেছে এখানে লাশটা খুঁজতে। তো এখানে সে জংয়ের সাথে অফিসার ইউরির দেখা হয়, আর সে আগে নার্কটিক ডিপার্টমেন্টে ছিল। নার্কটিক ডিপার্টমেন্ট হচ্ছে ওই মাদক টাদকের যে ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টে আর কি। আর সে আজকেই হোম সাইড ডিপার্টমেন্টে জয়েন করেছে, মানে গোয়েন্দা ডিপার্টমেন্টে। আর এখানে তাদের কথায় আমরা জানতে পারি যে ইউরিও জংকে আইডল মানে। তো তখনই তারা সেখানে একটা মেয়ের কাটা মাথা খুঁজে পায়, এবং ছবির সাথে মিলিয়ে তারা বুঝতে পারে যে এটাই ওই 17 বছরের মেয়ে কিমের মাথা। তো এরপর যখন পোস্টমর্টম রিপোর্টটা আসে, এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে তাকে মার্ডার করার আগে কোনো ধরনের রেপ করা হয়নি, এবং তাকে মার্ডার করার পর বডি পার্টস গুলো এমন ভাবে কাটা হয়েছে যেটা দেখে বোঝা যায় যে কিলারটা হচ্ছে একজন প্রফেশনাল কিলার, এবং এর আগেও সেরকম কাজ অনেকবার করেছে। আর এরপর আমরা দেখি গোয়েন্দাদের একটা মিটিং এর আয়োজন করা হয়, যেখানে জং আর হ্যাং, মানে এই দুজনেই তো সিনিয়র গোয়েন্দা। তো তাদেরও যে চিফ, যার নাম হচ্ছে সং, সে সবাইকে বলে এই ঘটনা নিয়ে পুলিশের অনেক বদনাম হয়েছে, তার উপর সরকারের উপর পাবলিকের চাপ আরো বাড়ছে, তাড়াতাড়ি কিলারকে ধরে এই কেস শেষ করতেই হবে। আর 20 দিন ধরে হ্যাং এই কেসটা হ্যান্ডেল করছে, তো এজন্য আমি চাই হ্যাং এর সাথে জনকেও এই কেসের দায়িত্ব দিতে। কিন্তু এই ব্যাপারটা ক্যাপ্টেন হ্যাং মোটেও পছন্দ করে না। আর এখানে একটা বিষয় লক্ষ্য, ডিপার্টমেন্টে তাদের দুজনের ছোট্ট প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে, মানে দুজনে আর কি প্রমোশনের দৌড়ে রয়েছে। তো যাই হোক, এখানে ওদের যে চিফ, সে দুজনকেই বলে তোমরা দুজনে এই কেসে একসাথে কাজ করবে, যাতে এই কেসটা তাড়াতাড়ি সলভ হয়। এটা কোনো ব্যক্তিগত কেস নয়, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মান সম্মানের কেস। আর তারপর আমরা দেখি চিফ করে কি জংকে পার্সোনাল কিছু কথা বলার জন্য তাকে ডাকে, এবং জংকে বলে এই কেসটা দ্রুত সলভ না হলে আমি প্রমোশন পেয়ে পুলিশ সুপার হতে পারবো না। তো আমি চাই তুমি দ্রুত এই কেসটা সলভ করো, তারপর আমি পুলিশ সুপার হব আর তুমি চিফের পোস্টটা নেবে। তো তখন জং বলে সিনিয়রিটির দিক দিয়ে বিবেচনা করলে তো চিফের পোস্টটা ক্যাপ্টেন হ্যাং এর পাওয়া উচিত, তার প্রমোশন আগে পাওয়া উচিত। কিন্তু তখন বর্তমান চিফ বলে দেখো হ্যাং এই পোস্টের যোগ্যই না, ও আসলে খুবই সংকীর্ণ মনে এবং ইউজলেস একটা পুলিশ অফিসার, আর তুমি খুবই ডেডিকেটেড, পরিশ্রমী এবং ভালো মেন্টালিটির একটা পার্সন, তুমি এই পোস্টের জন্য যোগ্য। তো এখানে আমি সবার উদ্দেশ্যে বলে নেই, আমরা যে এখানে জংকে দেখতে পাচ্ছি সেই কিন্তু আমাদের এই সিনেমার মেইন বা প্রধান চরিত্র। তো যাই হোক, কেসটা পাওয়ার পরে জং করে কেসের ইনভেস্টিগেশনের জন্য একটা চার্জে যায়, কারণ কিম নামে ওই মেয়েটি রেগুলারলি এই চার্জে যাওয়া আসা করতো। তো চার্জের ফাদার পুলিশ দেখেই ভরকে যায় এবং দৌড়াতে শুরু করে, মানে চোরের মন পুলিশ পুলিশ। আর জং করে কি ওকে ধরতে ওর রুমে যায়, আর সেখানে গিয়ে কিমের ছবি পায় এবং ওকে ধরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। আর তারপর ওর রুম চেক করে ওই মেয়ের আরো অনেক ছবি এবং আন্ডার গার্মেন্টস, মানে যাকে খাঁটি বাংলায় ব্রা প্যান্টি বলে, সেগুলো পাওয়া যায়। তো এরপর জিজ্ঞাসাবাদের সময় জানা যায় ফাদার আগে মেডিকেলের স্টুডেন্ট ছিল, আর সে মোটামুটি 5-7 বছর আগে মানে নিজে থেকে স্বীকার করে যে আমি একটা মেয়েকে বিরক্ত করতাম, সেই মেয়েটা বিরক্ত হয়ে সুইসাইড করেছিল, আর এর জন্য আমার কয়েক মাসের জেলও হয়েছিল। কিন্তু আমি সত্যি বলছি, আমি কখনো কিমের পেছনে লাগিনি, উল্টো কিমই আমাকে পছন্দ করতো, মানে ওই মেয়েটি উল্টো ওকে পছন্দ করতো। আর তখন জং বলে তুই কি এটা জানিস যে তুই যে মেয়েকে ডিস্টার্ব করতি, আর ওই
ডিস্টার্বের জন্য যে মেয়েটা সুইসাইড করেছিল, তারপরে বাবা মা এটা সহ্য করতে না পেরে তারাও কয়েক মাসের মধ্যে মারা গিয়েছিল। এটা শুনে ফাদার ইমোশনাল হয়ে যায় এবং কেঁদে দেয়। তখন জং বলে, তোর কি মনে হয় না তুই অপরাধী? তুই মেনে নে যে তুই কিমকে মেরেছিস। তো ফাদারও তখন আমরা দেখি কেঁদে কেটে মেনে নেয় যে আমি সেই কিলার, আমি কিমকে মেরেছি। তো এতে সবাই অনেক খুশি হয় যে অনেক দ্রুত জং এই কেসটা সলভ করে ফেলেছে। কিন্তু এই কথা যখন ডিটেকটিভ হ্যাং জানতে পারে, মানে তার প্রতিদ্বন্দ্বী, তার ব্যাপারটা খারাপ লাগে। আর তার মনে একটা প্রশ্ন আসে যে এটা আসল কিলার নয়, হয়তো অন্য কোনো প্রেশারে পড়ে সে তার দোষ মেনে নিয়েছে। আর তারপর সে করে কি, ফাদারের সকল হিস্ট্রি চেক করে। আর তারপর সেও গিয়ে অনেক কিছু ফাদারকে জিজ্ঞেস করে এবং ফাদারকে যখন হ্যাং জিজ্ঞাসাবাদ করে তখন আমরা বুঝতে পারি ওই ফাদারের জন্য যেহেতু একটা মেয়ে সুইসাইড করেছে এবং তার বাবা মা মরেছে, সেই অপরাধ বোধ থেকে নিজেকে শাস্তি দেওয়ার জন্য সে মূলত কিমকে হত্যা করেছে এই স্বীকারোক্তি দিয়েছিল। এর মানে কিমের খুনি এখনো বাইরে রয়েছে, সে অন্য কেউ। আর অলরেডি ফাদারের কিন্তু ওই মেয়ের কেসে শাস্তি হয়েছিল 6 মাসের জেল, তো ওকে পুলিশ ছেড়ে দেয়। কিন্তু জং যখন এটা জানতে পারে সে অনেক রেগে যায় এবং রেগে পুলিশ স্টেশনের দিকে যেতে লাগে। আবার ওদিকে আমরা দেখি ফাদার যখন পুলিশ স্টেশন থেকে বের হচ্ছিল তখন কিমের বাবা, মানে ও তো মনে করছে ওর মেয়ে কই মেরেছে কিন্তু পুলিশ ছেড়ে দিল, ও করে কি রেগে গিয়ে ওই ফাদারের পেটে ছুরি মারে। আর এদিকে আমরা দেখি জং পুরো খেপে যায় এবং সে তার প্রতিদ্বন্দ্বী গোয়েন্দা হ্যাংকে মারতে যায়। আর এদিকে ইউরি তখন জংকে বলে, জং আপনি শান্ত হন, আমরা ভুল মানুষকে ধরেছিলাম। আর কিমের ব্যাপারেও আমরা ভুল ছিলাম। কিমের ব্যাপারে আমরা অনেক তথ্য পেয়েছি। কিম অ্যাকচুয়ালি একটা বাজে মেয়ে ছিল এবং সে নিজেই ফাদারকে তার ছবি, ব্রা, প্যান্টি ডেলিভার করেছিল এবং কিমই মূলত ফাদারের পেছনে পড়েছিল। আর তাছাড়া ওই মেয়েটির অনেক খারাপ খারাপ ছেলেদের সাথে চলাফেরা ছিল। আর ফাদার সম্পর্কে আমরা আরো তথ্য পেয়েছি যে ওই ফাদারের রক্তের ফোবিয়া রয়েছে, তো সে কোনো মানুষকে খুন করতেই পারবে না, রক্ত দেখলে সে অজ্ঞান হয়ে যায়। আর ফাদারের কাছ থেকে নাকি আরো তথ্য পাওয়া গিয়েছে যে সেদিন নাকি ফাদার কিমকে একটা গ্রে কালারের গাড়িতে যেতে দেখেছে। তো এখন প্রমাণিত যে ফাদার কিমকে মারেনি, এর পেছনে অন্য কেউ রয়েছে এবং আসল কিলার এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আর এরপর আমরা দেখি সিনেমার আরেকটা ক্যারেক্টারকে, যার নাম হচ্ছে লিন্ডা। তো সে জেল থেকে বের হয়, সে মূলত একজন ড্রাগ ডিলার ছিল, 3 বছর জেল খেটে বেরোলো। তো জেল থেকে বেরোয় সে তার পার্টনারকে বলে, আমার লাইফের এখন একটাই উদ্দেশ্য, আমার প্রতিপক্ষ যে ড্রাগ ডিলার আমাকে জেলে পাঠিয়েছে তাকে হত্যা করা, তার উপর প্রতিশোধ নেওয়া। আর তখন ওর পার্টনার বলে, দেখ ওই প্রতিপক্ষ ড্রাগ ডিলার এখন যদি মারা যায় পুলিশ সবার আগে তোকেই ধরবে, তোর উপর সন্দেহ যাবে। তো লিন্ডা তখন বলে, এত সহজও নয়, আমার কাছে একটা পারফেক্ট প্ল্যান আছে, ওকেও আমি মারবো কিন্তু আমিও ফাঁসবো না। আর এখানে আমরা জানতে পারি এই লিন্ডাও জেলে যাওয়ার আগে ডিটেকটিভ জং এর একজন ইনফর্মার বা পুলিশ সোর্স ছিল। আর সে কল করে বলে, স্যার জং, আমি তো আজকে ছাড়া পেয়েছি, আমার সাথে একটু দেখা করবেন? তো এরপর আমরা দেখি রাতে জং তার ইনফর্মারের সাথে দেখা করতে গিয়েছে, কিন্তু সে করে কি তার গাড়ির ইঞ্জিন বন্ধ না করে লিন্ডার গাড়ির কাছে যায়। কিন্তু লিন্ডা তখন তাকে সোলিম বুঝ দিয়ে তার গাড়িতে বসতে বলে আর তারপর বলে, আপনার গাড়ির ইঞ্জিন আমি বন্ধ করে আসছি। তো এরপর করে কি লিন্ডা নিজে গিয়ে ওই গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে। তো এটা লিন্ডা কেন করলো একটু পরে আমরা বুঝতে পারবো। আর তারপর আমরা দেখি লিন্ডা তার গাড়িতে করে একটা জায়গায় আসে আর তারপর একটা নির্জন গলিতে যায়। তো লিন্ডা মূলত যেটা করেছে, তার ওই প্রতিপক্ষ ড্রাগ ডিলার যাকে সে মারতে চায় তাকে এখানে ডাকিয়েছে। তো সে জংকে গাড়িতে বসিয়ে লিন্ডা বের হয়ে তাকে নগদ গুলি করে মেরে ফেলে। তো জং তো চোখের সামনে এটা দেখে অবাক হয়ে যায়। আর লিন্ডা করে কি ভেতরে এসে জংকে দ্রুত গাড়ি চালাতে বলে আর তারপর একটা জায়গায় গিয়ে থামে। আর লিন্ডা তখন জংকে বলে, ওই শালাই আমাকে 3 বছর আগে জেলে পাঠিয়েছিল আর আমি এর প্রতিশোধ নিলাম। আর আমি জানি ওকে যদি আমি মারি পুলিশ আগে আমাকে সন্দেহ করবে, আর এর জন্য আমি তোমাকে সাথে নিয়ে ওকে মারলাম, যাতে আমার কাছে একটা প্রমাণ থাকলো যে পুলিশকে আমি বলতে পারবো সে রাতে আমি তোমার সাথে ছিলাম। মানে লিন্ডা এখানে টেকনিকটা খাটিয়েছে কি, ওকে যদি জেলে ধরে নেওয়া হয় ও বলবে আমি আপনাদের গোয়েন্দা অফিসার জং এর সাথে ছিলাম। তো যাই হোক, জং তো পুরো শকড হয়ে যায়, কিন্তু এরপর আরো শকড হয় যখন দেখে লিন্ডা যে গান দিয়ে শুট করেছে সেটা মূলত জং এর গান বা জং এর পিস্তল ছিল। আর লিন্ডা যখন গাড়ির ইঞ্জিনটা বন্ধ করতে গিয়েছে তখন ওই গানটা চুরি করেছে, মানে জংকে ট্রিক করেছে। তো জং তখন অনেক রেগে যায় এবং লিন্ডাকে খুব মারে। আর তখন লিন্ডা বলে, আমি খালি খালি তোমাকে কেন ফাঁসাবো, তোমার জন্য তো একটা উপহার আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওই 17 বছরের মেয়ের খুনের পেছনে কার হাত রয়েছে সেটা আমি জানি। আর তারপর সে বলে, কিছুদিন আগে একটা চাইনিজ কয়েদি জেলে এসেছিল আর ওই চাইনিজ কয়েদির কাছ থেকে আমি জানতে পারি চায়না টাউন এলাকায় একটা অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে সে নাকি কিছু মেয়ে মানুষকে যেতে দেখেছে কিন্তু কখনো বের হতে দেখেনি। আর ওই চাইনিজ নাকি সেখানে ওই কিমকেও যেতে দেখেছিল। তো যদিও জং এর লিন্ডার উপর অনেক রাগ হচ্ছিল কিন্তু এই ইনফরমেশনের জন্য ওকে ছেড়ে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি দুনিয়ার সব পুলিশেরা এরকম সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রাখে সন্ত্রাসীদের ধরার জন্য। তো যাই হোক, পরদিন আমরা দেখি জং তার টিম নিয়ে চায়না টাউনের অ্যাপার্টমেন্টের উপর নজর রাখছিল। তো এখানে আমরা দেখতে পাই পুরো বিল্ডিং এ কিন্তু ক্রিমিনালে ভরা, এখানে রেপিস্ট, ড্রাগ ডিলার এবং কিলারের আসা যাওয়া হতো। তো এদের মধ্যে একজনের নাম হলো বুসান, সে হচ্ছে এই শহরের সবচেয়ে বড় ড্রাগ ডিলার। তো লিন্ডা জংকে 503 নম্বর রুমের কথা বলেছিল যেখানে 2 বাবা ছেলে থাকে আর তারা করেছে কি ভিসা এক্সটেন্ড করিয়ে কোরিয়াতে রয়েছে। তো ছেলের নাম হচ্ছে ডিং যার বয়স 36 বছর আর বাবার নাম হচ্ছে ডং যার বয়স 70 বছর। আর তাদের ঘরে মূলত মেয়েরা যায় আর বেরিয়ে আসে না। তো পুলিশ মূলত ইনভেস্টিগেশন করার পরে ওই বিল্ডিং এর সিরিয়াল কিলারকে ধরার জন্য একটা মিটিং করে। তো পুলিশ তখন এখানে বলে ডং এর বয়স মানে বাবার বয়স যেহেতু 70 বছর সে তো খুন করার কথা নয়, তার মানে তার ছেলের বয়স যেহেতু 36 বছর সেই খুনি। আর এরপর আমরা দেখি ডিটেকটিভ হ্যাং জংকে জিজ্ঞেস করে, তুমি এই খবর কোথায় পেয়েছো যে ওখানে এই কিমের কিলার রয়েছে? তো যেহেতু জং এই তথ্যটি ইনফর্মাল
লিন্ডার কাছ থেকে পেয়েছে, তো এই জন্য সে তো আর বলতে পারছে না যে ওই রুমের পানির কয়েক মাসের বিল একটা ফ্যাক্টরির বিলের প্রায় সমান। তো এত পানি যেহেতু ওখানে ব্যবহার হয়, বিষয়টা সন্দেহজনক। আর তাছাড়া যে গ্রে কালারের গাড়ির কথা ফাদার বলেছিল সেটা ওই বিল্ডিং এর নিচে আমি দেখতে পেয়েছি। তো এই কথা যখন চিপ জানতে পারে তখন চিপ করে কি জংকে এই কেসের মেইন দায়িত্ব দেয় এবং হ্যাংকে বলে তুমি জংকে সহযোগিতা করবে। তো হ্যাং না চাইলেও জং এর আন্ডারে পরের দিন 2 টিম নিয়ে সেখানে পৌঁছায়। তো জং তার অ্যাসিস্ট্যান্টের সাথে বিল্ডিং এর সামনে ছিল আর হ্যাং আর ইউরি একসাথে গাড়িতে ছিল। তো কিছুক্ষণ পরে ডং মানে ওই বুড়ো বের হয় যে একজন ডায়াবেটিস রোগী, এর সাথে ভাঙারি মানে শরীর টরিল ভাঙা আর কি। তো এর জন্য ডংকে কেউ সন্দেহ করে না, তাকে বাইরে যেতে দেয়। আর তখনই জং খবর পায় নার্কটিকের যে টিম রয়েছে মানে মাদক নির্মূলের যে টিম রয়েছে তারা এখানে সুয়েট ফোর্স নিয়ে আসছে এই বিল্ডিং এ রেড করার জন্য। কিন্তু এদিকে জংরা তো অলরেডি একটা মিশনে রয়েছে আর তাদের মেইন টার্গেট হচ্ছে ডিং মানে ওই ছেলেটি। তো সে এখন চাচ্ছে না এই বিল্ডিং এ অন্য কোনো রেড বা অন্য কোনো অপারেশন করা হোক, কারণ এখন যদি সুয়েট ফোর্স এসে পৌঁছায় তাহলে ঝামেলা শুরু হবে এবং ডিং এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু এখন কিছু করার নেই, কারণ কিছুক্ষণের মধ্যে এখানে সুয়েট টিম চলে আসবে। তো জংকে আজকের মতো এই প্ল্যানটা ক্যান্সেল করতে হবে, মানে যাতে সুয়েট ফোর্স ওদের কাজ করে চলে যাবে, তারপর জং করবে কি ডংকে ধরে নিয়ে যাবে। আর এর জন্য জং করে কি আজকের প্ল্যানটা ক্যান্সেল করে, যাতে ডং বুঝতে পারে যে ওর কোনো সমস্যা নেই। সমস্যাগুলো কি হচ্ছে, যারা মাদকের কাজ করছে তাদের সমস্যা। কিন্তু জং যখন এই অর্ডার দেয় তখনই আমরা দেখি হ্যাং করে কি তার পিস্তল নিয়ে নিজে করে কি 503 নম্বর রুমের দিকে যায়, যে সুয়েট ফোর্স আসার আগে আমি ডংকে ধরবো এবং নাম করব। মানে হ্যাং এর মেন্টালিটিটা এরকম, সে টপ হবে। কিন্তু বিল্ডিং এ সে যখন ঢুকতে যায় তখন ক্রিমিনালরা তার উপর অ্যাটাক করে, কারণ ওই ক্রিমিনালরা মনে করে যে হ্যাং ড্রাগ ডিলারদের ধরতে এসেছে। কিন্তু হ্যাং যখন বিপদে পড়ে তখন জং করে কি হ্যাংকে বাঁচাতে বিল্ডিং এ যায়, আর তখন তাদের সাথে ক্রিমিনালদের অনেক ফাইট হয়। আর ততক্ষণে সুয়েট টিমও এখানে চলে আসে আর তারা ক্রিমিনালদের কন্ট্রোল করে নেয়। আর এই সুযোগ পেয়ে করে কি জং আর হ্যাং একসাথে 503 নম্বর রুমে যায় আর তারা দেখে ডিং তো আরামে সেখানে বসে রয়েছে। তো হ্যাং তাকে যখন অ্যারেস্ট করতে যায় ডিং করে কি তাদের উপর অ্যাটাক করে। আর তখন হ্যাংকে বাঁচাতে জং এর যে অ্যাসিস্ট্যান্ট ছিল ক্যাং, সে করে কি সামনে আসে আর ডিং করে কি তাকে নিয়ে বিল্ডিং থেকে লাফ দেয়। আর সেখানেই ক্যাং এবং ওই কিলার ডিং মারা যায়। তো যাই হোক, নিজের এত ঘনিষ্ঠ অ্যাসিস্ট্যান্টকে মরতে দেখে জং পুরো শকড হয়ে যায়। আর এরপর যখন জং রুম চেক করে তখন সেখানে একটা হিডেন রুম দেখতে পায়। আর ওই হিডেন রুমে ঢুকে ওরা তো পুরো শকড, এখানে অনেক হাতিয়ার ছিল আর রক্ত ছিল। এর মানে সাইকো কিলার এখানেই মেয়েদেরকে এনে মারতো। আর জং এখানে একটা টেপ রেকর্ডার দেখতে পায়, যে রেকর্ডারটা অন করলে মেয়েদেরকে কাটার সময় যে চিৎকারটা, সেই চিৎকার আওয়াজটা শুনতে পায়। তো এই সাইকো কিলারটা মূলত এই মানুষদেরকে মেরে আনন্দ পেত। তো যাই হোক, ফাইনালি এই কেসটা সলভ হয়ে যায়। কিন্তু এই অপারেশনের সময় তাদের 3 জন পুলিশ অফিসার মারা যায়। তার মানে হচ্ছে পুলিশ টিম এই কেসটা ভালো মতো হ্যান্ডেল করতে পারেনি। আর এর জন্য এই কেসটিতে যারা টিম ছিল তারা সবাই ডিটেকটিভ হ্যাংকে দোষী মনে করে, কারণ সে যদি তখন পাগলের মতো অ্যাটাকটা না করতো তাহলে সমস্যা হতো না। আবার ওদিকে নার্কটিকের টিম কিন্তু রেড করার সময় 12 কেজি হেরোইন ধরেছে, তার দাম হচ্ছে প্রায় $40 মিলিয়ন। আর সেগুলো ড্রাগ লর্ড বুশনের ছিল। তো এর জন্য বুশনও খেপে যায়। আর এদিকে আমরা দেখি জং তার অ্যাসিস্ট্যান্টের মৃত্যুর শোকে ম্যাডোনার বারে যায় আর সেখানে হ্যাংও আসে এবং সেখানে এসে হ্যাং বলে কালকে আমাদের মিশনের তদন্ত করা হবে, যে 3 জন পুলিশ অফিসার কেন মারা গেল। তুমি প্লিজ সেখানে আমার নামটা বলো না, যে আমি আগে গিয়ে ওখানে অ্যাটাক করেছিলাম। আর তখন জং বলে যেটা সত্য আমি সবসময় সেটাই বলবো। আর এরপর আমরা দেখতে পাই পুলিশ ওই লোকের ডেড বডি পায়, মানে ওই ড্রাগ ডিলারের যাকে লিন্ডা জংকে সাথে নিয়ে মেরেছিল। তো ইউরি তো তাকে দেখে চিনতে পারে, কারণ আগে তো সে নার্কটিক ডিপার্টমেন্টে ছিল, মানে ড্রাগ ডিপার্টমেন্টে ছিল। আবার এদিকে জং করে কি ওই সিরিয়াল কিলারের অটোপসির রিপোর্ট নিতে, মানে ময়নাতদন্তের রিপোর্ট নিতে ল্যাবে যায়। আর সেখান থেকে আমরা দুটো তথ্য জানতে পারি। প্রথম তথ্যটা হচ্ছে ল্যাবের যে ডক্টর সে জং এর এক্স ওয়াইফ, মানে তার আগে হাজবেন্ড ওয়াইফ ছিল কিন্তু বর্তমানে সমস্যা চলছে, তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। আর এর সাথে জং সেখানে আরো জানতে পারে যে সমুদ্রে একটা ড্রাগ ডিলারের বডি পাওয়া গিয়েছে। তো জং বুঝতে পারে লিন্ডা তো এবার ফাঁসবে, লিন্ডার সাথে জংও ফাঁসবে, কারণ তার পিস্তল ইউজ হয়েছে। তো সে দ্রুত লিন্ডাকে কল করে এবং বলে দ্রুত শহর ছাড়, আর তুই যাকে মেরেছিস সে কিন্তু ড্রাগ লর্ড বুসানের ভাতিজা ছিল। তো লিন্ডা যখন পালাচ্ছিল তখনই সে হ্যাঙ্গার ইউরির সামনে পড়ে যায়, কারণ যেদিন লিন্ডা জেল থেকে বের হয়েছে সে রাতে ওই ড্রাগ ডিলারের হত্যা হয়েছে। তো ওই ছিল প্রথম সন্দেহের তালিকায়। আর তাছাড়া পূর্ব শত্রুতাও রয়েছে, আর এটা তো আমরা জানি যে ওকে মারলে লিন্ডার উপরই সন্দেহ আসবে। তো এরপর যখন লিন্ডাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে আমি তো ডিটেকটিভ জং এর সাথে ছিলাম। তো এর পরের দিন আমরা দেখি হ্যাং তার টিমকে বলছে ড্রাগ ডিলারকে যে পিস্তল দিয়ে মারা হয়েছে সেটার গুলির সাইজ ছিল 38 ক্যালিবারের, আর এই গুলিটা মূলত পুলিশের রিভলভারে থাকে। তো কোনো পুলিশের পিস্তল দিয়ে মারা হয়েছে, আর ওই গুলিটা নিয়ে আমরা তদন্ত করলেই কোন পুলিশের পিস্তল ইউজ হয়েছে আমরা সেটাও জানতে পারবো। তো জংও সেখানে ছিল এবং জং বুঝতে পারে আমি তো তাহলে ফেসে যাচ্ছি, ওই বুলেটটা তো তাহলে আমাকে অবশ্যই বদলাতে হবে। তো এর জন্য করে কি সে ওই রাতেই পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছায় এবং সেখানে গিয়ে ওর ওই যে পার্টনার মিশনের সময় বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেল, ওর বুলেট আর গান চুরি করে। আর ওর প্ল্যানটা কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আর তারপর সে কল করে লিন্ডাকে যে সহজ ছেড়ে তাড়াতাড়ি পালা। কিন্তু হয়েছে কি লিন্ডার যে পার্টনার ছিল, মানে ওর যে বান্ধবী ছিল, সে ওকে ধোকা দিয়ে দেয় এবং ওকে বুশনের লোকদের কাছে ধরিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি জং করে কি জঙ্গলে গিয়ে একটা প্রাণীর উপরে ক্যাং এর পিস্তল দিয়ে, মানে ওই পার্টনারের পিস্তল দিয়ে 3টা গুলি করে। আর তারপর সেই 3টা গুলি অ্যানিমালের ডেড বডি থেকে বের করে। তো সে আসলে এখানে কি চাচ্ছিল সেটা আমি বলি। লিন্ডা তো ওই ড্রাগ ডিলার
কিলারকে 3টা গুলি করে মেরেছে। তো ওই ড্রাগ ডিলারের পেটের ভেতর যে গুলিগুলো পাওয়া গিয়েছে ও করবে কি এই গুলিগুলোর সাথে ওই গুলিগুলো বদলে দেবে, যাতে যখন রিপোর্ট আসবে সবাই বলবে যে এটা তো ক্যাং এর পিস্তল, মানে জং বেঁচে যাবে। আর ক্যাং যেহেতু মারা গিয়েছে এখন আর সমস্যা কি। আর এদিকে আমরা দেখি হ্যাং আর ইউরি এই কেসের জন্য সিসিটিভি ফুটেজ চেক করে, আর সেখানে তারা দেখতে পায় মার্ডারটা লিন্ডাই করেছে। তবে তার সাথে কেউ ছিল, তবে তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাং তার ড্রেস দেখে এবং হাঁটা দেখে বুঝতে পারে এটাই তার প্রতিদ্বন্দ্বী গোয়েন্দা জং। আর হ্যাং তার প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়ে যায়। মানে হ্যাংও একটা ঘাপলায় আছে, মিশনে তার জন্য 3টা পুলিশ মরেছে। তো এইদিকে সে জংকে ফাঁসানোর একটা সুযোগ পায়। আর রাতেই সে যায় হচ্ছে ম্যাডোনার সাথে দেখা করতে, যেখানে রেগুলারলি জং যাওয়া আসা করে। তো কেন হ্যাং ম্যাডোনার কাছে গিয়েছে এটা আমরা পরে জানতে পারবো। আর পরের দিন আমরা দেখি জং করে কি অটোপসি সেন্টারে যায়, আর তার উদ্দেশ্য হচ্ছে বুলেট 3টা চেঞ্জ করা। তো তার এক্স ওয়াইফ যখন রুম থেকে বের হয়ে যায় সে করে কি বুলেট চেঞ্জ করার সুযোগ পায়, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে উল্টো হাত থেকে বুলেট পড়ে যায় এবং ওই 6টা বুলেট একসাথে মিলে যায়। তো এখন একটা ঘাপলা হয়ে যায়। তো তারপর সে করে কি মাইক্রোস্কোপের সাহায্যে ওই বুলেট চেক করে এবং 3টা বুলেট আলাদা করে কাজ সেরে ফেলে। আর এরপর যখন তার ওয়াইফ ফিরে আসে তখন একটা শকিং নিউজ দেয়, সেটা হচ্ছে যে সিরিয়াল কিলার ছাদ থেকে পড়ে মারা গেল। ময়নাতদন্তে ওর শরীরে অনেক আঘাত এবং ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং দেখে মনে হচ্ছে তাকে ছোটবেলা থেকে অনেক বেশি টর্চার করা হয়েছে এবং তাকে এত বেশি টর্চার করা হয়েছে যে তার হাতের কয়েকটা নার্ভও ড্যামেজ হয়ে গিয়েছে। এবং ডিং এর শরীর রিসার্চ করে বোঝা গিয়েছে ওর শরীরের যে অবস্থা ও হাত দিয়ে একটা চাকু ধরতে পারবে না। তো ওর পক্ষে মার্ডার করা কোনোভাবেই পসিবল না। তো এটা শুনে জংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে, তাহলে আসল কিলার কি ওই বুড়ো বেটা? আর তখনই সেখানে ডিটেকটিভ হ্যাং চলে আসে আর সে বলে লিন্ডাকে জিজ্ঞাসাবাদ করার পরে বলেছে মার্ডার রাতে সে জংয়ের সাথে ছিল। আর জং তখন বলে তুমি যদি আমাকে অ্যারেস্ট করতে চাও এত ভনিতা না করে ওয়ারেন্ট নিয়ে এসো। আর এটা বলে সেখান থেকে বের হয়ে যায়। আর তারপর জয়েন করে কি বুলেট গুলো সমুদ্রে ফেলে। মানে অ্যাকচুয়ালি জং তো এখন নিশ্চিন্ত, চেক করলে তো আর ওর গুলিগুলো পাবে না। তো যাই হোক এরপর আমরা দেখি জং একটা কনফারেন্স ডাকে এবং বলে ডং নামের একজন সিরিয়াল কিলার পালিয়ে গিয়েছে। সে 30-এর বেশি অধিক মেয়েকে খুন করেছে এবং সে পূর্বে একটা ভেটেরিনারি ডক্টর ছিল, পশুর ডক্টর ছিল এবং তাকে পুলিশ খুব শীঘ্রই গ্রেপ্তার করবে। তো জং মূলত বলেছে হচ্ছে ওই বুড়ো লোকটার কথা। তো ওই বুড়ো লোকটা আবার এগুলো টিভিতে দেখছিল এবং সে বুঝতে পারে শীঘ্রই সে ধরা পড়বে, দ্রুত কোথাও তাকে লুকাতে হবে। আর তারপর দেখা যায় বুশানের লোক লিন্ডা তার পার্টনারকে টর্চার করছে, কারণ বুশান জানতে পেরেছে চায়না টাউনের বিল্ডিং এর ইনফরমেশন জংকে এই লিন্ডাই দিয়েছিল আর এই কারণেই তার ড্রাগস গুলো ধরা পড়েছে। তো বুশান লিন্ডাকে বলে তুই যদি বাঁচতে চাস তাহলে আমার ওই ড্রাগ গুলো ফেরত এনে দিবি জাংকে ইউজ করে। মানে খালি ঘটনা প্যাচ খাচ্ছে। আর এখানে লক্ষ্য বুশান এগুলো জানতে পেরেছে ম্যাডোনার কাছ থেকে। তো এখানে আমরা জানতে পারি ডিটেকটিভ হ্যাং সেদিন যে ম্যাডোনার বাড়ি গিয়েছিল ওই ম্যাডোনার বার থেকেই সে ফুসলিয়ে তথ্য বের করেছে যে জাংকে কে বলেছিল যে চায়না টাউনে ওই কিলার রয়েছে। আর তারপর সেই তথ্যটা পাওয়ার পরে সেই বুশানকে এই তথ্যটা দিয়েছে। মানে হ্যাং ইচ্ছে করে জাংকে ফাঁসানোর জন্য এই কাজটা করলো। তো এরপর আমরা দেখি বুশানের ড্রাগসের জন্য লিন্ডা করে কি জাংকে অনেক কল করে, কিন্তু জাং তার কল রিসিভই করে না। আর এর জন্য লিন্ডা করে কি সরাসরি ওর সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশনে আসে। তো ওকে দেখে তো জাং রেগে যায় আর লিন্ডাকে বাইরে নিয়ে গিয়ে অনেক মারে। আর সুযোগ পেয়ে তখন লিন্ডা এবং জংয়ের মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। আর যাওয়ার আগে সে জংকে হুমকি দেয় যদি কালকের মধ্যে বুশানের ড্রাগ ফেরত এনে না দেয় তাহলে সে পুলিশকে বলে দেবে যে ওই ড্রাগ ডিলারের মার্ডারের সাথে জংও জড়িত ছিল, মানে লিন্ডা যেটাকে মেরেছে আর কি। আর এদিকে আমরা দেখি চিফ জানতে পেরেছে যে ডিটেকটিভ হ্যাং তার প্রতিদ্বন্দ্বী জংয়ের বিরুদ্ধে প্রমাণ খুঁজছে ওকে জেলে ঢোকানোর জন্য। তো চিফ তাকে এই কেসটা বন্ধ করতে বলে এবং বলে চায়না টাউনের অপারেশনে তোমার বিরুদ্ধে যে প্রমাণ ছিল যার জন্য তোমার চাকরি যেতে পারতো সেখান থেকে কিন্তু তোমার ওই প্রতিপক্ষ জং তোমাকে বাঁচিয়েছে। জং কখনোই তোমাকে শত্রু মনে করেনি, কিন্তু তুমি সবসময় ওকে শত্রু মনে করো। আর এরপর আমাদের জংকে দেখানো হয়, আমরা দেখি সে একটা ব্যাগে ড্রাগস নিয়ে লিন্ডাকে দিতে যায় আর লিন্ডাকে একটা নির্জন এলাকায় ডাকে। তো এরপর যখন লিন্ডা ব্যাগ চেক করে সে ওখানে ড্রাগসের জায়গায় কাগজ দেখতে পায়। তো লিন্ডা তখন পাগল হয়ে জংকে মারতে যায়, কিন্তু জং তখন তাকে মেরে বলে নার্কটিক ডিপার্টমেন্ট থেকে $40 মিলিয়ন ড্রাগস চুরি করে আনা তোর কাছে কি বাচ্চাদের মুখের কথা মনে হয়? এটা কি খেলনা? বললে আমি এনে দিতে পারবো। আর তখন লিন্ডা করে কি জংকে চাকু মেরে পালাতে যায়, কিন্তু জং তখন ওকে গুলি করে এবং লিন্ডার কাহিনী এখানেই খতম হয়ে যায়। আর এরপর আমরা একটা ডেলিভারি বয়কে দেখি যে মূলত পুলিশের ইনফরমারেরও কাজ করে আর সেই কিলার ডংকে মানে ওই বুড়োকে একটা ওষুধের দোকান থেকে বের হতে দেখে। মানে ওই ব্যাটার তো ডায়াবেটিস আছে, রেগুলার ইনসুলিন লাগে। আর এই খবরটা সে একটা লোকের সাহায্যে ম্যাডোনার কাছে পৌঁছে দেয়। আর ম্যাডোনার কাছ থেকে জং আরো জানতে পারে যে তার প্রতিদ্বন্দ্বী গোয়েন্দা হ্যাং সেই মূলত বুশানের সাথে মিলে তাকে ফাঁসিয়েছে। আর এর সাথে ওই ডং বা ওই বুড়োর অ্যাড্রেসটাও দিয়ে দেয় যেখানে লুকিয়ে রয়েছে। আর ওদিকে আমরা দেখি পুলিশ স্টেশনে একটা লোক এসে ডং এর ইনফরমেশন দেয় যে ওই বুড়োকে আমরা অমুক জায়গায় দেখেছি, কিন্তু জং ওদিকে আগে ইনফরমেশন পেয়ে পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে সে দেখে ডায়াবেটিসের ইনসুলিনের অনেক খালি প্যাকেট পড়ে রয়েছে। আর তখন ওই বুড়ো পেছন থেকে সে জংকে ইনজেকশন লাগিয়ে দেয়। আর এটা কোনো নর্মাল ইনজেকশন ছিল না, এটা শরীরের ভেতরে যেতেই জংয়ের বডি প্যারালাইজড হতে শুরু করে। আর এই বুড়ো শালা করতে কি মানুষদের মারার আগে এই ইনজেকশনটাই দিত। তবে তারপরেও প্যারালাইজড পুরোপুরি হবার আগে সে নিজেকে সামলে নেয় এবং ওই বুড়োকে অনেক মারে, কিন্তু জংয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর তখন ওই বুড়ো কিলার করে কি একটা টেপ রেকর্ডার অন করে দেয় যেখানে গোয়েন্দা জংয়ের এক্স ওয়াইফের চিৎকার আওয়াজ ছিল। এর মানে হচ্ছে ওর বউকে মেরে ফেলেছে।
আর এই রেকর্ডিং শুনে জং অনেক কাঁদে আর তখন সেখানে হ্যাং চলে আসে। কিন্তু হ্যাং এসে জংকে ফেরানোর আগে জং করে কি ওর পিস্তলে যতগুলি গুলি ছিল সবগুলোই বুড়োর পেটের ভেতর ঢুকিয়ে দেয়। আর তারপর সে হ্যাংকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন ধোকা দিলে, কিন্তু হ্যাং এর কাছে এর কোনো উত্তর ছিল না। আর তখনই জং সেখান থেকে পড়ে যায়, কারণ এই ইনজেকশনটা খুবই ডেঞ্জারাস ছিল, এটার কারণে তার পুরো বডি প্যারালাইজড হয়ে সে খুব শীঘ্রই মারা যাবে। কিন্তু এখানে হ্যাং তার প্রমোশনের জন্য এত বেশি স্বার্থপর ছিল যে জং এর এমন অবস্থা দেখেও চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর সিনটা এখানেই কাট হয়ে যায়। আর তারপর সিনেমার একেবারে শেষে আমাদের দেখানো হয় হ্যাং এর ফাইনালি প্রমোশন হয়ে গিয়েছে, সে চিফ হয়ে গিয়েছে এবং ইউরি তার সাথে দেখা করতে আসে এবং বলে আমি আবারও নার্কটিক ডিপার্টমেন্টে ফেরত যাচ্ছি, কারণ আমি কোনো অমানুষ বা স্বার্থপর মানুষের সাথে কাজ করতে চাই না। আর যাওয়ার আগে বলে সেদিন যদি আপনি ডিটেকটিভ জংকে সময় মতো হসপিটালে নিতেন তাহলেও বেঁচে থাকতো আর ওই আজকে যোগ্য চিফ হতো। আর একটা কথা মনে রাখবেন, আপনি এই পদের যোগ্যই না এবং এই প্রমোশনটা আপনার নয়, এই প্রমোশনটা আপনি বেইমানি করে হত্যা করে পেয়েছেন। আর এর জন্য আমার চিফ হিসেবে আমি কখনোই আপনাকে মানতে পারবো না, তাই চলে যাচ্ছি। মানে যাওয়ার আগে ইউরি খুব ভালো মতো ওকে বুঝিয়ে দিয়ে যায় যে এই প্রমোশনটাও নিজের যোগ্যতায় পায়নি, ও বেইমানি করে পেয়েছে। আর তারপর আমাদের হ্যাংকে দেখানো হয় যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিপের পোশাকে দেখছে, কিন্তু সে কি অ্যাকচুয়ালি মনে থেকে খুশি, এরকম একটা প্রশ্নের সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমার স্টোরিটা কিন্তু খুবই ইউনিক ছিল। আর এক কথা আমি কতবার আর বলবো, কোরিয়ানরা এরকমই হয়ে থাকে। সিনেমাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে আমার কাছে খারাপ লেগেছে ডিটেকটিভ জ্যাং এর জন্য। ওর সাথে যা হয়েছে সেটাও কষ্টকর, এর সাথে মানে এই পুরো সিনেমাতে ওর যে ফেসটা ছিল, মানে এত সুন্দর অভিনয়ের ভিতর ঢুকে গিয়েছিল, মানে ওর জন্য একসময় এমনটা হয়েছে আমার মায়ে লেগেছে আর কি। আর এই সিনেমাটার নাম কেন বিস্ট বা পশু দেওয়া হয়েছে সেটা কি বুঝতে পেরেছো? মানে কাকে এই সিনেমাতে পশু দেখানো হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আরেকটা কথা, যারা সবসময় শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে তারা অ্যাকচুয়ালি পশু। তোমার আশেপাশে কোনো পশু থাকলে তাদের নামও কমেন্টে বলতে পারো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর গাইস, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে সামার এবং ভ্যালেন্টাইন উপলক্ষে আমাদের স্টোরে নতুন কিছু কালেকশন এসেছে। তো তোমরা যদি আমাদের স্টোরের ফেসবুক পেজ ভিজিট করো তাহলে সেখানে কিন্তু হাই কোয়ালিটির নতুন মডেল অনেক টি শার্ট, পলো টি শার্ট, শুজ এবং স্নিকার্স পাবে এবং সবগুলো খুবই হাই কোয়ালিটির, যার জন্য 2-3 বছরের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর প্রোডাক্টগুলো হাতে নিলেই বুঝতে পারবে যে ওগুলো কেমন প্রিমিয়াম কোয়ালিটির। আর এছাড়াও মেয়েদের জন্য শীঘ্রই নতুন কিছু প্রোডাক্ট আসছে যেগুলো হবে পুরোপুরি কাস্টম ডিজাইনের, মানে অন্য কোথাও পাওয়া যাবে না আর কি, এবং নিশ্চিত করা যেতে পারে ওগুলো তোমাদের ভালো লাগবে। তো পেজের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, এখনই পেজটা গিয়ে চেক করে আসো, হতে পারে কোন একটা প্রোডাক্ট তোমার পছন্দ হতে পারে।